লেফার জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। জ্যাকব সাহেব এটা শুনে লিখেছেন, এটা উনি দেখে লেখেন নাই। এই কথা ঠিক না ভাই, এই ছবি বলতেছে আপনি এই যে কথাগুলো এটা মিসলিডিং। জ্যাকব সাহেব কে ছিলেন আমি বলতেছি, মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ শেখ সাহেব হাসিনা যে প্রতারণা করছে সেটা এটা। বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না, ওনার ভারতের বই ভালো লাগে, আচ্ছা পড়তে থাকুক, আলহামদুলিল্লাহ। আপনি কি কাউকে ফ্লোর দেন না? আমি আর উত্তরে দিব না। না না প্লিজ তুষার ভাই না থ্যাংক ইউ। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স শুনতে চাই আপনাকে। না আমি এখন মনে নাই, ভুলে গেছি। এইরকম একটা রিয়েলিটিতে আপনি ইলেকশন করাই জাস্ট মানে বেগার্স বিলিভ টু ইভেন কনসিভ। আমাদের প্রথম কথাই ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, কত সালে? এপ্রিলের 10 তারিখে। এটা কে বলছিল? ব্যারিস্টার কে এটা ড্রাফট করছিল? আজকে দেখেন, আপনি এই বই দেখেন, লেফটেন্যান্ট জেনারেল লেফার জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই। আমার প্রথম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেটাও ড্রাফটেড বাই ইন্ডিয়া। পেজ নাম্বারও বলে দিচ্ছি আপনাকে, এই পেজ নাম্বার হচ্ছে বলে দিই, দেখেন 41 নম্বর পাতায়। আমাদের এখানে কি বললেন ডক্টর কামাল হোসেন আর কে তানিয়া আমিরের বাবা আমিরুল ইসলাম সাহেব বললেন আমরা ড্রাফট করছি। এই যে মিথ্যা দিয়ে শুরু। আজকে ইন্ডিয়ার একমাত্র প্ল্যান বিএনপি কে যে করে হোক তার হাতে নিতে হবে, না হলে এই নতুন সূর্য, এই সূর্য কোনদিন বাংলাদেশে উদিত হবে না। সো আমার ভাই যেটা বলছে হয়তো তারেক যে আসবে কি আসবে না তার সাথে না, বিএনপির মধ্যে থেকে যদি যারা ভারতকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে আমার এই জুলাই সনদ, এই গণভোট, কারণ ওয়াদুদ ভাই একটু আগে বলতেছিল এই ডিজাস্টার বলা যাবে না ইয়াকে, নাকি জুলাই অভ্যুত্থানকে, এটা দুর্যোগ না। অনেকে আছে অস্থিরতা সৃষ্টি, অস্থিরতা না, এটা বিপ্লবকে কোনো অস্থিরতা বলা যাবে না, বিপ্লবকে ধারণ করতে হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই, নির্বাচন কারা পিছাতে চায় আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। বেগম যে অসুস্থ, নির্বাচন পেছনের কথা বলবো বিএনপি, গেছে এনসিপি, মানে পাশের বাড়ির লোক অসুস্থ, আমি গিয়েছি তদবির করতে নির্বাচন পেছানোর জন্য। বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে, বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনের যে নির্বাচন পিছিয়ে দেন, এনসিপির মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে হবে, কারণ শুরুর থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি। শেরেবাংলা প্রথম মেয়র না, মেয়র হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে ভাসানীকে আলাদা করে রাখে। তো যে জন্ম দিলে এই দল, তাহলে তার দোষ হবে না? হবে। এই ফ্লড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা। ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব, ওইখানে লিখেছে। শেরেবাংলা ভাই বলছি, শেরেবাংলা কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয়, তাই নাকি? হ্যাঁ তাই তো। আমাদের এটা তাই একটু দেখেন, কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র শেরেবাংলা। স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছে সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে ঘোষণাপত্রে কি ভুল আছে আর কি ঠিক আছে সেটা এখন। এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে এটার কারণ তো স্বাধীনতা। কোন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে? এই রাষ্ট্র কোত্থেকে আসলো? 24 সালের জুলাই মাসে এই রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে কোন রাষ্ট্র স্বাধীন হইলো? আবার দ্বিতীয় স্বাধীনতা কোত্থেকে আসলো? এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে প্রথম স্বাধীনতা কোনটা? না, শাহরিয়ার কবির ভাই বলছিলেন যে এটা ইন্ডিয়া লিখে দিয়েছে। কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে, মানে মনে করে যে ইন্ডিয়া খালি লিখতে জানে। আমি ঠিক জানি না, কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে। এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল। ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন, উনি শোনা কথা বলছেন, উনি এটা দেখে বলছেন না, উনি কাউকে লিখতে দেখে নাই। সাধারণত উকিলরা যেটা করে, প্রত্যক্ষদর্শীর সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে। আর হচ্ছে এখানে 2 জন উকিল আছেন, আরও আছে কিনা জানি না। তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। আর শোনা কথা, মানে অমুকের কাছ থেকে শুনে আমি সাক্ষী দিতেছি, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সাক্ষী। জ্যাকব সাহেব এটা শুনে লিখেছেন, এটা উনি দেখে লেখেন নাই। এই কথা ঠিক না ভাই, এই ছবি বলতেছে আপনি এই যে কথাগুলো এটা মিসলিডিং। জ্যাকব সাহেব কে ছিলেন আমি বলতেছি, আপনি শেষ করেন তারপর আমি বলে দিচ্ছি। আমরা বলতেছি আমাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, আমরা প্রকৃত স্বাধীনতা 36শে জুলাই পেয়েছি। এই স্বাধীনতা যে ইন্ডিয়ার ড্রাফটেড স্বাধীনতা, এই সংবিধান ইন্ডিয়ার ড্রাফটেড,
আমাদের কি ডিক্লারেশন? আপনি একটা কথা কেন বলছেন না? ব্যারিস্টার আমিরুল ইসলাম জানাতে মিথ্যা কথা বললো, তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো, শেখ হাসিনা অন করলো, আজ পর্যন্ত কোনোদিন এই বইকে কেউ লেখলো না, আপনিও লেখেননি, কেউই লেখেনি, যে এই কথাগুলো মিথ্যা, এবং কেউ বললো না। আমরা সবসময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা, সত্যর মিথ্যা কেন? গত 53 বছর যে মিথ্যা গিলানো হলো, মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো, ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো, আমাদের দেশকে একটা করদ্রাষ্ট্র করা হলো, সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা। এবারের ইলেকশন সে করদ্রাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন। এবারের ইলেকশন সত্য ও মিথ্যা, মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ, শেখ সাহেব, হাসিনা যে প্রতারণা করছে, সেটা এটা। আপনার আলোচনার প্রেক্ষাপটে সে যুক্ত করতে চেয়েছিল, আপনার কাছে বললাম যে আমি আর উত্তরে দেব না। না প্লিজ তুষার ভাই না, থ্যাংক ইউ। অন্য কাউকে প্রশ্ন করেন। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স শুনতে চাই আপনাকে। না আমি এখন মনে নাই, ভুলে গেছি। শোনেন, প্রোক্লামেশন যখন সত্যকে ফেস করতে হবে, এবং সত্য যেখানে সত্য বলার তো সুযোগ পাইনি, এখন সত্য পাচ্ছি। এবং আরেকটা জিনিস, উকিল সাহেবের কথা বললেন না, অনেক আমাকে বলে আপনি বই নিয়ে আসছেন, এটাই শেষ করে দিই। আপনি তুষার ভাই আলোচনার প্রেক্ষাপটে আপনার মতামত এইটা খালি বলে দিই। আপনি যে প্রসঙ্গগুলো উল্লেখ করলেন তার প্রেক্ষাপটে তুষার ভাই না, একটা বই খালি এই এক সেকেন্ডে বলে দিই যে কেন আমরা বই নিয়ে আসি। তুষার ভাইকে যে আমরা তো অবশ্যই এভিডেন্স ছাড়া তো আমি কথা বলতে পারবো না। অবশ্যই রেফারেন্স হিসেবে আপনি তো উল্লেখ করলেন, আপনার আলোচনার প্রেক্ষাপটে তুষার ভাইয়ের বক্তব্য আছে। আমাকে কিছু বলেন না, সারা দিন ভারতের লেখা বইপত্র পড়েন, তাজউদ্দিনের বই পড়েন না, আমিরুল ইসলামের লেখা বই পড়েন না, স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিলগুলি পড়েন না, বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না। ওনার ভারতের বই ভালো লাগে, আচ্ছা পড়তে থাকুক, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের বইও পড়ি, এবং সেটা আওয়ামী লীগ যে মিথ্যাচার করছে, আমি সেদিন আমি এমআর আখতার মুকুলের বইয়ের চরমপত্রের উদাহরণ দিয়ে দেখালাম যে এই যে 71 সালে যে সরকার ব্যবস্থা হয়েছে, সেই সরকার কেউ যুক্ত করতে চাইলে আমরা তো সেই সুযোগটা নিতে চাই তথ্য হিসেবে। ইতিহাসে ছোট্ট দু একটা থিওরিটিক্যাল আলোচনা করি। মানে কোন বই আপনি যেটা দেখেন নাই, ধরুন হাওয়ার্ড জিন, বা মানে যাকে ইতিহাসের সবচেয়ে গুরুদের একজন ধরা হয়, ওনাদের খুব সিরিয়াস একটা আলাপ আছে, সেটা হচ্ছে আপনি অবজেক্টিভ হিস্ট্রিতে কোনোদিন পৌঁছতে পারবেন না। আসলে অবজেক্টিভ হিস্ট্রি বলে কোনো কিছু এক্সিস্ট করে না, হিস্ট্রি মানেই হচ্ছে সাবজেক্টিভ। আমরা চেষ্টা করি 14 দিকের তথ্য নিয়ে যদি কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছতে পারি, এটাই হলো আমাদের চেষ্টা। এখন অমুকে লিখেছে, তমুকে লিখেছে, তারটা মানি, ওরটা মানি না। প্রত্যেকে কি গড এসছে যে তার লেখাকে আমার মানতে হবে? কোনোভাবে কানে শোনা জিনিসের ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে কেউ কেউ বলে, আমি মনে করি এটা স্বাধীনতার ঘোষণা ছিল না, ওটা তো আমি শুনছি, তারপরে ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়। সো এই যদি হয়ে থাকে, আমি একটা বই, ওর মধ্যে ইনভলভ কেউ লিখেছে, এবং ভারতীয়রা তো খারাপ লোক, জ্যাকব কি ভালো, ভারতীয়রা ভালো, তো অহেতুক ক্রেডিট নেবে। আমি যদি এভাবে বলি, ভারত তো 16 ডিসেম্বরকে তার বিজয় হিসেবে পালন করে পাকিস্তানের বিরুদ্ধে, সো মিথ্যা ক্রেডিট নেওয়ার তো যুক্তি আছে আমি যদি বলি। এজন্য আমি বলছি এটা একটা দাবি। আমরা আমাদের সন্তানদের আবার বিশ্বাস করছি না, কারণ তারা আওয়ামী লীগ করে, আবার ভারতকে বিশ্বাস করছি কারণ এটা আমার ন্যারেটিভকে সাপোর্ট করে। ভারতের তো খারাপ লোক, ইজন্ট ইট? ও তো আমাদেরকে করদ রাজ্য বানাতে চাইছে, সো জ্যাকব তো তার মতো করে হিস্ট্রি লিখবে, আমি যদি এভাবে বলি। তো শাহরিয়ার ভাই যেটা বলছেন, আমি এই বইও পড়বো, ওটাও পড়বো, নানান দিক পড়ে টড়ে আমি আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আমি আসলে কোনটাকে কাছাকাছি যাওয়া, কারণ কতগুলো জিনিস আমরা শেষ পর্যন্ত আসলে ডিসাইড করতে পারবো না। সবার আগে চাওয়া হলো বাংলাদেশপন্থী হওয়া। এই বাংলাদেশপন্থীর মানে যে প্রসঙ্গ বা সংখ্যার যে ঘাটতি, এটা পূরণ হবে না, ঘাটতি আছে। যেমন ভাইয়ের কথা বলি, তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখলো, তা আমি আমার বাবাকে সেই বই কি লিখলো, শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেন। আসছি এই যে তাজউদ্দিনের নেতা পিতা বইটা আমি খুব মন দিয়ে পড়েছি। আমি শারমিন যেটা লিখেছেন, আমি এটার মধ্যে অনেক কিছুই, আমি এটা আজকে ওই আলোচনার স্কোপ নাই। শেখ মুজিবুর রহমান নিজে স্বাধীনতা চেয়েছিলেন, শেষ পর্যন্ত উনি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এটা আমি কনভিন্সড, এটা আমি মনে করি। বাট এই স্বাধীনতা শেখ মুজিবের নামে হয়েছে, এটাও ফ্যাক্ট। ধরুন আমাদের জেনুইন ডকুমেন্ট আছে, যে কেউ মুক্তির গান সিনেমাটা দেখতে পারেন, ওটা আমাদের জেনুইন কতগুলো ফুটেজ দিয়ে বানানো হয়েছে। ওখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার সময় তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগান দিচ্ছে, এটা কিন্তু রিয়েল ফুটেজ, এটা তো আমি ডকুমেন্ট, এটা কিন্তু কেউ শুনে লিখেছেন সেরকম না। শেখ মুজিব স্বাধীনতা চেয়েছে, আমি আসলে কনভিন্সড না, অনেস্টলি বলছি, কিন্তু ওই মানুষটাকে সামনে রেখেই হয়েছে। এরপর অনেক সমস্যা করেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমার এটা আবারও বলছি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, কাউকে মানতে হবে না। আওয়ামী লীগ, আমরা 5 আগস্ট একটু আলোচনা একটু করি। 5 আগস্টের পর থেকে একটা কথা বলতে চাইছি,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিআওয়ামীকরণ হতে হবে, মানে বাংলাদেশে আসলে একটা আওয়ামী ন্যারেটিভ এনে আমাদের সামনে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানকে প্রধান না একমাত্র করার জন্য, ধরেন জিয়াউর রহমান বাদ দেন, ভাসানীর রোল বাদ দেন, সিরাজুল আলম খান বাদ দেন, ও আওয়ামী লীগকেও জায়গা দেয় নাই। খেয়াল করেন, এই যে যুদ্ধের সময় তাজউদ্দিনের যে রোল, এটা পুরোপুরি উনি অস্বীকার করছে। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছে সরিয়ে রাখি, কিন্তু আমাদের তো একটা রিপাবলিক ডে হওয়ার কথা ছিল। এটা তো ফুয়াদ ভাই এটার কথা বলেন, এটা 10 তারিখ করবেন না শপথের 17 তারিখ করবেন, কিন্তু এটা করলে তো তাজউদ্দিনটা বড় হয়, ওটা বাতিল করা হয়েছে। সো আমি যেটা বলছি যে আমাদের এই জিনিসটাকে রেস্টোর করতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আমাদের 71 সালে আমরা মানে স্বাধীনতা অর্জন করিনি। সেটা একটু বলি, এখানে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমান একটা ইন্টারভিউ দিয়েছেন মীর কাসেম আলীর সন্তান একটা চ্যানেলে। এটা একটা ক্লিপ এরপর ছড়িয়ে পড়ে, আমি দেখলাম, খুব ইন্টারেস্টিং। জি, ওনার বাবা সম্পর্কে বলছেন যে ওনার বাবা স্বাধীনতার বিরোধী ছিলেন, কিন্তু উনি যুদ্ধাপরাধ করেননি। ফাইন, যুদ্ধাপরাধ না করলে মানে তার এই শাস্তি হতে পারে না, কিন্তু উনি বলছেন ওনারা করেননি কারণ ওনারা আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয় ভারতের সাহায্যে, একটা ইন্ডিপেন্ডেন্ট মুসলিম রাষ্ট্র হিসেবে সেটি টিকে থাকতে পারবে না। কিন্তু উনি দেখেছেন বাংলাদেশ এটা পেরেছে। এটা ব্যারিস্টার আরমান বলছেন, আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। তার মানে বাংলাদেশ আসলে অর্জন করেছে। হ্যাঁ, ফ্যাক্ট, আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাই নাই, এবং শেখ হাসিনা অবশ্যই আবার বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করার চেষ্টা করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এক ধরনের দ্বিতীয় হলেও এটা আসলে প্রথমের সাথে কোনোভাবে তুলনীয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামনে নির্বাচনটা আসলে একটা ভালো নির্বাচনের লড়াই। আমরা গত 24 বছর এই রাষ্ট্র একটা ভালো নির্বাচন করি নাই, করতে পারি নাই, অথবা করতে দেওয়া হয় নাই, যেভাবে বলেন আর কি। তো গত 24 বছরে একটা ভালো নির্বাচন না করবার ফল যেটা হয়েছে, রাষ্ট্র আকারে আমার কোনো ইলেকশন মেমোরি নাই। ইনস্টিটিউশন হিসেবে কোনো ইনস্টিটিউশন বলতে পারবে না যে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে। বাংলাদেশের হিস্ট্রিতে অন্য কোনো সিচুয়েশনে প্রশাসন, রাষ্ট্রের প্রতিষ্ঠান এরকম ধসে যায় নাই। বাংলাদেশে যে লেভেলের আপনার ইন্ডিয়ান মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, যেই লেভেলে আওয়ামী লীগ টাকা পয়সা ইনভেস্ট করছে, যেই লেভেলে তার চেলা চামুন্ডা টোটাল প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল, এইটা এবং অর্থনীতি যেভাবে ব্রোকেন হয়ে গেছে, দেশের 40টার মতো ব্যাংক রেড জোনে চলে গেছে, এইরকম একটা রিয়েলিটিতে আপনি ইলেকশন করাই জাস্ট মানে বেগার্স বিলিফ টু ইভেন কনসিভ। তো সেই জায়গাতে ওটা আমি বোধ করি না। ইলেকশন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে টাইমিং করা হয়েছে, এই কনফিডেন্স বিল্ডিংটা তো পলিটিক্যাল পার্টির ভিতরে করতে হয়েছে। রাজনৈতিক দলগুলো তো ব্রোকেন হয়ে গেছে গত 16 বছরে, তারা তো পলিটিক্স করতে পারে নাই, তারা ক্ষমতা শেয়ার করতে পারে নাই। তো সেই জায়গাতে টাইমিং এর থেকে বড় জিনিস হচ্ছে এখন এই সময়টা কনফিডেন্স বিল্ডিং এর জন্য খুব দরকার। কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে পার্টিগুলোর মধ্যে, কে কে ডিফিকাল্ট ক্রিয়েট করতে পারে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার আসতেছে, এটা জেনুইনলি আসতেছে। গত 40 বছরের আমার পলিটিক্যাল হিস্ট্রিতে বিএনপি আওয়ামী লীগ তো প্রায় মোটা দাগে সমানে সমান ছিল। আওয়ামী লীগ একটু ব্রুটাল গুন্ডা টাইপের দল, বিএনপি আরো ভদ্র দল। তো তার এই গুন্ডামির লেভেলে কিন্তু একটা ভারসাম্য ছিল। সেখানে এখন যেটা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য কিন্তু গ্রামে গঞ্জে একেবারে 80 থেকে 20-এ চলে আসছে। মানে তাকে চ্যালেঞ্জ করবার মতো কোনো জায়গায় গ্রামে গঞ্জে লেভেল প্লেইং ফিল্ডে নাই। এবং ওই 20% ফ্রিডমও বিভিন্ন এলাকাতে বড় দলের নেতাকর্মীরা দিতে রাজি না, প্রস্তুত না। তো সেখানে আমাদের মতো যারা উদীয়মান নবীন, যাদের টাকা পয়সা নাই, মাসল নাই, সংগঠন নাই, আমরা তো এই চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছি। তাহলে আমাকে তো প্রশাসনকে আমাকে বলতে হবে যে আমি কিভাবে আস্থাবান হব। প্রশাসনের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। একটা হচ্ছে ট্রমা ফ্যাক্টর, একটা বিশাল গোষ্ঠী হচ্ছে আওয়ামী ল্যাসপেন্সারগিরি করেছে, প্রশাসন পুলিশের ভিতরে ডিসিএসপিদের ভিতরে দোষরিপনা করেছে। তারা মনে করতেছে যে আমরা বেশি ফেয়ার হইতে গিয়ে আবার এক্সপোজড হয়ে যায় কিনা, আমাদেরকে আওয়ামী লীগ বানাই দিবে সবাই মিলে। দ্বিতীয়ত একটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তো প্রশাসনের কর্মকর্তারা মনে করতেছে আমার তো ফিউচার ক্যারিয়ার সেভ করতে হবে। আমি এখন একরকম বিপদে আছি, এখন আমি বেশি ফ্রি হইতে গিয়া, ইন্ডিপেন্ডেন্ট হইতে গিয়া, ফেয়ার ইলেকশন করতে গিয়া আমি বিএনপি রোশানলে পড়বো, আমার চাকরি চলে যাবে, আমি ডাম্পিং পোস্টে চলে যাব। এই জন্য তারা যেটা করেছে, বড় দল আকারে তার প্রতি অ্যালাইন্ড হয়ে গেছে। তো এইটা যেটা করতেছে, ছোট দলগুলোকে টেনশনের ভিতরে ফেলে গেছে। তার ভিতরে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছে যে আসলে নির্বাচনে যখন আমি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো, আমি কল দিলে পরে পুলিশ রেসপন্স করবে কিনা। জনগণ এখন বিকল্প চায়, কারণ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের তো দেখেছে, বারবার দেখেছে, এদের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, ভাই এদিকে
জি, আপনার স্যার, 8 দল কি ব্যক্তির উপর নির্ভরশীল কোন দল না আপনার আদর্শ ভিত্তিক দল? এখানে যেমন ওই যে ভাই যেটা বললো আবার আপনি খেয়াল করেন, যখন জিয়াউর রহমানের বিএনপি ধানের শীষ, শেখ মুজিবের বা হাসিনার হচ্ছে আওয়ামী লীগ। আপনার 8 দল তো এরকম কোন মানুষের দল না, আপনার 8 দল হচ্ছে কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে তো আপনার দল, তাই না? আর আপনি প্রধানমন্ত্রী কাকে করবেন সেটা কি আপনি যে মেজরিটি পাবে তাই থেকে হবে সেটা কি আপনি জানেন? না না তাহলে পাল্টা কথা বলি। আপনি আমি একটা কথা বলি, আপনাকে আদর্শ জিজ্ঞাসা করতেছি। শুনেন, আদর্শ যেমন ফ্যাক্টর, ব্যক্তিও তাই না? আদর্শটা বাস্তবায়ন করতে হলে সেই আদর্শের আলোকে একজন ব্যক্তি লাগবে, তাই না? ইসলামের আদর্শটা যেমন সুমহান, ইসলামের সেমন আদর্শের আলোকে আদর্শ ইমপ্লিমেন্টের জন্য সে ব্যক্তিও লাগে, আদর্শের আলোকে ব্যক্তিও লাগে, ব্যক্তিও ফ্যাক্ট। তাহলে সেই ব্যক্তিটা কে ওটাই জানতে চাচ্ছেন আপনি? বলেন ব্যক্তিটা কে? যদি জামাতে ইসলাম হয়ে থাকে তাহলে জামাতে ইসলামের আমির সাহেব হবে। ব্যক্তিটা আমরা অবশ্যই সামনে নিয়ে আসব, জামাতে মানে ইসলামের সামনে আমির নিয়ে হবে, আসবেন। সুযোগ তো আমাদের আছে। এটা কি তফসিলের পরেই সামনে নিয়ে আসবেন? অবশ্যই, ওটা বিএনপিরও আছে। তারেক রহমান এখনো নির্বাচন হয়ে যায় নাই, তারেক রহমান ফিরতেও পারে।